হ্যালো বন্ধুরা, রবিবার সন্ধেবেলা আপনাদের কাছে আরও একটা অলৌকিক ঘটনা নিয়ে আমি হাজির হয়েছি। আমি সুদেষ্ণা। আজ যার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তিনি অরিজিনাল নামটা গোপন রাখতে চেয়েছেন। বিতস্তা চ্যাটার্জি এই নাম নিয়েই তার ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ভনিতা না করে আগে সরাসরি আমরা ঘটনাটা শুনে নিই, কারণ বেশ রোমহর্ষক ঘটনা বললে ভুল হবে না। এই 2024-এও ঘটে চলেছে। ঘটনাটা ঘটেছে হাওড়ার আটাপাড়া নামক কোনো একটা জায়গা। উনি বলেছিলেন ঘটনার সূত্রপাত বহু আগেই ঘটনার সূত্রপাত হয়েছিল, যখন উনি নববিবাহিতা হয়ে ওই শ্বশুরবাড়িতে আসেন। এখন ওনার যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু পরিস্থিতি আরও যেন জটিল হয়ে গেছে। ঘটনাটা এরকম, যখন উনি অল্প বয়সে, মানে আগেকার দিনে একটু তো কম বয়সেই বিয়ে হতো, যেটা এখনকার ছেলেমেয়েরা ঠিক বুঝতে পারবে না বা মানতে পারবে না। তা এরকমই একটা সময় ওনার ওই 18-19 বছর বয়সে বিয়ে হয়ে যায়, এবং বাকি পড়াশুনোটা উনি বিয়ের পরেই কমপ্লিট করেন। তো ওনার হাজব্যান্ড যথেষ্ট শিক্ষিত মানুষ ছিলেন, কেমিস্ট্রির প্রফেসর ছিলেন, এবং যখন উনি আর কি শ্বশুরবাড়িতে নতুন বউ হয়ে এলেন, দেখলেন যে বিশাল দোতলা বাড়ি এবং একতলাটা পরিপূর্ণভাবে ভাড়া দেওয়া। আর পুরনো বাড়ি, সেই বাড়ির নমুনা উনি যে ডেসক্রিপশানটা দিয়েছেন, সেটা আমাদের ওই পুরনো বেলঘরিয়ার বাড়ির সাথে অনেকটা মিলে যায়। যে হন্টেড ঘটনাগুলো ঘটতো বেলঘরিয়ার বাড়িতে, বিল্ডিংয়ের ডেসক্রিপশানটা অনেকটা সেই বিল্ডিংয়েরই মতো। পুরনো বাড়ি, লম্বা সেই বারান্দা, নিচে একটা রক এবং একটা চারচৌকো বাঁধানো জায়গা, যেটা তুলসী মঞ্চ, তার চারদিক দিয়ে ঘিরে বাড়িটা, এবং যথেষ্ট লম্বা, নিচে একটা রক আছে টানা, এবং ঠিক তার ওপরে একটা সেই লম্বা একটা বারান্দা, এবং মাঝখানে সেই খিলেন করা মোটা মোটা থাম। আর পুরনো বাড়ির দেয়ালগুলো ওরকম প্রায় 20-25 ইঞ্চি চওড়া, যেটা এখনকার দিনের ফ্ল্যাট বাড়িতে তো অকল্পনীয় ব্যাপার। এবং ছাদটা ছিল কড়ি বড়গার। আর কুড়ি বড়গার ছাদ, আগেকার দিনের মানুষ যারা আমার ঘটনাগুলো শুনছেন তারা জানেন যে কড়ি বড়গার ছাদের একটা সুবিধে হচ্ছে, যে জায়গাটুকু খারাপ হয়েছে ওই জায়গাটুকু সারিয়ে নিলেই চলে, বাকি অংশটা কিন্তু আর সারাতে হয় না। যেটা ঢালাই ছাদে একটা কিছু হলেই পুরোটা ছাদ ভেঙে কাজ করতে হয়, কড়ি বড়গার ছাদে সেটা চলতো না। আর দেয়ালগুলো এই চুনসুরকি দিয়ে গাঁথা, এরকম উনি কিছু বলেছিলেন, এবং বেশ মোটা মোটা দেওয়াল। তা উনি নতুন বউ বাড়িতে এলেন। আসার পরে বেশ মাসখানেকের মধ্যে আস্তে আস্তে দেখতে লাগলেন এক একজন করে ভাড়াটিয়া যারা ছিলেন তারা কিন্তু উঠে যাচ্ছেন বা কোনো অজ্ঞাত কারণে চলে যাচ্ছেন, এবং তারা যে যাচ্ছেন, জিনিসপত্র গোছানোর তাদের তাগিদ দেখে মনে হতো যেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এক্ষুনি পালাতে পারলে বাঁচি। উনি অল্প বয়স, বুঝতে পারতেন না যে এরকম কেন হচ্ছে। ওনার হাজব্যান্ডের কাছ থেকে উনি জেনেছিলেন যে বাড়িটা নাকি সদ্যই ভাড়া দেওয়া হয়েছে, আগে বেশ কিছুদিন ফাঁকা পড়েছিল। তো এইভাবে চলছে। একটা সময় ওনার হাজব্যান্ডের একটা চাকরির কাজের জন্য বদলি হতে হয়, তো সেই বাড়ি পড়ে রইল। এবার নবদম্পতি চললেন ওই নতুন জায়গায় মানিয়ে নিতে। তা ওখানে বেশ কয়েক বছর থাকবার পরে ওখানেই ওনাদের এক পুত্র সন্তানের জন্ম হয়, এবং সেখানে থাকাকালীন বেশ কিছু বিষয়গত জটিলতা কানে আসতে থাকে যে ওদের সঙ্গে ঘটছে আর কি, ওই শ্বশুরবাড়িকে কেন্দ্র করে। আর ওনার হাজব্যান্ডের
একমাত্র দিদি, এবং দিদি আর ভাই সম্পত্তির ভাগ হবে এরকম, মানে অর্ধেক অর্ধেক ভাগ হবে এরকমই উনি জানেন আর কি। ওনার হাজব্যান্ডের কাছ থেকেই এটা শুনেছেন যে এই বাড়ি তো দিদি অর্ধেক নেবে, আমি অর্ধেক নেবো। এবার হয়তো এরকমও হতে পারে, যেটা ওনার হাজব্যান্ড বলেছিলেন যে ওপর মানে পুরোপুরি দুভাগ হতে পারে, অথবা ও একতলা নেবে আমি দোতলা নেবো, এরকম কিছু একটা ভাবে ভাগ হতে পারে। তবে দুজনেই একতলা দোতলা যাতে সমানভাবে পায় সেটাই ওরা চেয়েছিলেন। তো সেই হিসেবে ওরা মাঝে মাঝে আসতেন বাড়িতে, এবং আসার পরে উনি তো এই বাড়িতে বেশি দিন থাকেননি, বড়জোর মাস 2-2.5 এরকম ছিলেন, তারপরে বদলির জন্য বাইরে চলে গিয়েছিলেন। তো আসার পরে যেটা ঘটতে লাগলো, উনি কীরকম মানে এসে তো দীর্ঘদিন যে থাকা সেই ব্যাপারটা সেই সময় ছিল না, কিন্তু আসলেই উনি একটা কীরকম যেন গা ছমছমে ভারী ভারী ভাব এরকম কিছু একটা ফিল করতেন। তা উনি ভাবতেন যে আমার বয়স কম, এত বড় বাড়ি প্রায় ফাঁকা পড়ে আছে, ওই জন্যই হয়তো এইসব আমার মনে হয়, আমার মনের ভুল। আবার দিন কতক থেকে আবার চলে যেতেন বাইরে। কোথায় বদলি হয়েছিলেন সেই জায়গাটার নাম অবশ্য উনি বলেননি, উনি বলেছিলেন যে বাইরে। তো যাই হোক, এবার ধীরে ধীরে সময় যেতে লাগলো। একটা সময় এমনও এলো যে ওদের যথেষ্ট বয়স হয়েছে এবং হাজব্যান্ডের রিটায়ারমেন্টের সময় হয়ে এলো। তা রিটায়ারমেন্টের প্রায় মাসখানেক বাকি, তখন ওনারা এই বাড়িতে পাকাপাকিভাবে থাকবার জন্য কদিন আগে এসে গুছিয়ে গাছিয়ে নিয়ে যাবেন এরকম একটা চলছিল ওনাদের মনের মধ্যে, বা ওনারা এসেও ছিলেন। প্রায় দিন 20 আগে ওনারা এই বাড়িতে আসেন এবং গোছগাছ করে থাকবার মতো ব্যবস্থা করবার জন্য, পরিষ্কার টরিষ্কার করাবার জন্য চলে এসেছিলেন। এই আসা যাওয়া চলছে। ওখানে আবার কাজের সূত্রে রিটায়ারমেন্টে যা থাকে প্রসিডিওর, ওইগুলো যা যা নিয়মকানুন থাকে এগুলো পালন করবার জন্য আবার গেলেন, আবার এলেন, এরকম চলতে লাগলো। এইবার ভদ্রমহিলা নিজে কিছু কাজ করতেন, তা সেই সব কাজের সূত্রে ওনার নিচের ঘরগুলোর দরকার হয়ে পড়ে। তো উনি ঠিক আছে, উনি ওই ঘরগুলোর মধ্যে কিছু কাজের সামগ্রী, মানে উনি ওই নানা রকম কাপড় টাপড়ের ব্যবসা, তারপর ছোটোখাটো জিনিস হাতে বানাতেন, এরকম আর কি করতে ওই ঘরগুলো ইউজ করবেন বলে ঠিক করেন। ভালো কথা, অনেক জিনিসপত্র কেনাও ছিল, সেগুলো নিচের ঘরে আর কি গুছিয়ে গাছিয়ে রেখে গেছিলেন, রং টং করিয়েছেন। ঘটনার সূত্রপাত, ওনার বোন এর আগে থেকেই মানে এর মধ্যে একদিন এসেছিলেন, এবং আগেকার কথা মতোই ঠিক হয় যে মানে ওনার হাজব্যান্ডের বোন, ওনার ননদ আর কি, যে দুজনে সম্পত্তি এরকম দুভাগ হবে এবং আমি অ্যাডভোকেটের কাছে যাব, যা যা দরকার আমি ওগুলো করিয়ে আনবো, এটাই ওনার হাজব্যান্ডের বক্তব্য ছিল। ভদ্রমহিলা সব শুনলেন টুনলেন, মানে ওনার ননদ। এসে রাত্রে খাওয়া দাওয়া করলেন, ভালো কথা। পরের দিন কোনো একটা অজ্ঞাত কারণে উনি সোজা কোর্টে চলে যান এবং ওনার ভাই ওনাকে খুন করতে চান এরকম একটা মানে অ্যাডভোকেটের কাছে বলে আসেন এবং তারপর কেস করে দেন। এবার এরা তো হতভম্ব, ব্যাপারটা কি হলো। বিষয় সত্যিই বিষ, বিষয় যে কত বড় বিষাক্ত জিনিস আমরা অনেকেই জানি, পুরোনো দিনের মানুষরা তো জানেনই, কারণ অনেকগুলো করে তখন ভাই বোন থাকতো, কিন্তু এখানে তো তা নয়, মাত্র 2 জন ভাই বোন, আর সম্পত্তি দুভাগ হবে এটা প্রথম থেকেই নির্ধারিত ছিল। তো যাই হোক, এবার ওনারা গিয়ে সেই সব কোর্ট কাছারি সামলায় আর কি চলেছেন। তো এই দিদি আর কি মানে ভীষণ নরম মনের একজন মানুষ। এখানে আসার পর থেকেই আস্তে আস্তে কিছু কিছু করে কুকুর বেড়াল সংগ্রহ করতে থাকেন।
অসুস্থ কুকুর এনে তাকে সেবা করে সুস্থ করে তোলা, কে চোখে ভালো দেখতে পাচ্ছে না, কে ভালো করে হাঁটতে পারছে না, সব দিকে ওনার নজর থাকতো। এরমভাবে প্রতিপালন করতে করতে ওনার প্রায় 17-18টা কুকুর হয়ে যায়। তাদের আর কি সন্তান সন্ততি জন্মগ্রহণ করে পরিমাণটা এরকম দাঁড়ায়। বেশ কিছু বিড়ালও আছে এবং প্রতিদিন রাত্রে নিয়ম করে উনি মানে ভাত মাংস এইসব রান্না করে ওনাদের ওই কুকুরগুলিকে খাওয়ান, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই। ছেলেটিও এই বাবা মার এইসব গুণগুলো পেয়েছে। তো কিন্তু সমস্যা হলো, নিচের ঘরে একটু যখন কাজ করেন ভদ্রমহিলা ওই দিদি, 12টার পর থেকে অদ্ভুত অদ্ভুত সব শব্দ শুরু হয় এবং কিছুতেই উনি আর থাকতে পারেন না। এইবার কদিন ধরে ওনার একটা অনুভূতি হতে থাকে, 12টার পরে উনি যদি ওই নিচের ঘরে থাকেন, অদ্ভুতভাবে বাঁদিকে একটা পিন ফোটার মতো যন্ত্রণা শুরু হয়। মনে হয় যেন শরীরের বাঁদিকে কাঁধের কাছে কেউ একটা আলপিন ফুটিয়ে দিল এবং তারপর থেকে অসহ্য যন্ত্রণা শুরু হতো এবং উনি বাধ্য হয়ে কাজকর্ম বন্ধ করে ওপরে চলে আসতেন। এবার অদ্ভুত ঘটনা যেটা ঘটতে শুরু করলো, ওনার একদম তরতাজা একটা কুকুর কদিন ধরে আর কি মানে ওর পায়ে একটু সমস্যা হচ্ছিল, তা ডাক্তার দেখানো হয়েছে, আগের দিনেও ডাক্তার দেখিয়ে আনা হয়েছে। তাজা ফুটফুটে একটি কুকুর মাঝরাত্রের মধ্যে সে কান্না শুরু করলো। কান্না শুরু করার পর ওনারা যখন নিচে দেখতে গেলেন কি হয়েছে, দুজনে মিলে নামলেন, দেখছেন তাজা হৃষ্টপুষ্ট কুকুরটি কে যেন মোটা মানে সিরিঞ্জ পুশ করে শরীর থেকে সব রক্ত শুষে নিয়েছে। অনেকটা কীরকম হয়, সেই আমরা ছোটোবেলা যে গল্প পড়তাম, ভ্যাম্পায়ার পুরো দাঁত দিয়ে তার সমস্ত শরীরে রক্ত চুষে নিয়েছে, এই রকম। নিমেষের মধ্যে সকালের মধ্যে কুকুরটা যেন একেবারে ঝরা পাতার মতন একেবারে ল্যাতলাতে হয়ে গেল এবং ভোররাত্রে প্রাণত্যাগ করল। প্রথম রাতের ঘটনা। তো ওনাদের মানে দুজনেরই ওনাদের ভারাক্রান্ত মন, এইভাবে কুকুরটা চলে গেল, কি হলো ওনারা কিছু বুঝতে পারছেন না। তা ওই দিদি কাজে মন দিতে পারছিলেন না বেশ কিছুদিন ধরে। এরপর 2-3 দিন বাদে আবার একটি কুকুরকে ওনার এই রকম হতে দেখা গেল, যে প্রথমে শুরু হলো একটুখানি পায়ের যন্ত্রণা, উনি সেবা শুশ্রূষা করলেন, তারপর মাঝরাত্রে সে কান্না শুরু করলো। কান্না শুরু করবার পর আবার দুজনে নিচে নামলেন, কোন কুকুরটা উনি আবার পা টিপে দিচ্ছেন, ওকে কোলে নিয়ে আদর করছেন, এরম করতে করতে আবার একটু পরে চলে এলেন। পরের দিন ভোররাত্রে আবার মানে কুই কুই করতে করতে ওনারা আবার নিচে নেমেছেন, ঘুম তো ভালো হচ্ছে না। নেমে যাওয়ার পর আবার দেখছেন ঠিক একইভাবে কুকুরটির সারা শরীরের রক্ত যেন কে শুষে নিয়েছে, ঝরা পাতার মতন আবার কুকুরটি ল্যাতল্যাত করছে। দ্বিতীয় কুকুরটিও মারা গেল। এবার ওনাদের একটু ভয় ভয় করতে শুরু করলো যে এরকম কেন হচ্ছে, এরকম তো হওয়ার কথা নয়। আর 12টার পরে উনি কাজ করতে বসলেই নিচে ওই পিন ফোটা যন্ত্রণা, ওপরে থাকলে কিন্তু হচ্ছে না। নিচের ঘরে যখন কাজ করছেন অদ্ভুত সব আওয়াজ শুরু হচ্ছে, আর যথারীতি 12টা বাজলেই ওনার কাঁধের মধ্যে কেউ যেন একটা পিন ফোটাচ্ছে এবং বাঁদিকটা পুরো অসাড় হয়ে যন্ত্রণা, তারপর ধীরে ধীরে যেন সারহীন হয়ে যাচ্ছে। তো এরমভাবে 2টি কুকুর ওনার মারা যাওয়ার পর তৃতীয়, চতুর্থ, 4টি কুকুর ওনার এভাবে চলে গেল। 17টা কুকুর থেকে দাঁড়ালো গিয়ে 13টায়। এইবার ওনারা চুপ করে বসে থাকতে পারলেন না, কিছু তো একটা করতে হবে, কেন এরকম হচ্ছে। ওনারা আগে জানতেন যে বাড়িতে কিছু সমস্যা আছে,
এবং ওই বাড়িতে এতটাই হন্টেড যে একজন মহিলা তান্ত্রিকের কাছে উনি যান কী হচ্ছে না হচ্ছে বোঝবার জন্যে। তো উনি কিন্তু বারবার একটা কথাই বলেছেন, যাদের এটা মানে একটা খুব ইউজফুল তথ্য, যাদের বাড়িতে কোনো সমস্যা আছে তারা এই জিনিসটা মাথায় রাখবেন। এই ধরনের বাড়ি যাদের আছে তাদের বাড়িতে মিষ্টি ধূপের গন্ধ যদি ধূপ জ্বালাই পুজোর সময়, আমরা সেই মিষ্টি ধূপ জ্বালালে এই নেগেটিভ এনার্জিটা কিন্তু আরও বেশি অ্যাট্রাক্টেড হয়। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে ধূপ দেওয়া যাবে না পুজোর সময়, ধুনো দিতে হবে। সেই ধুনোয় অবশ্যই করে গোবর থাকবে, মানে ঘুঁটের থাকতেই হবে, এবং আরও ধুনোর কিছু কিছু জিনিসপত্র পাওয়া যায় সেগুলোও দিতে হবে। এবং তার সাথে উনি একটি মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন, সেটা আমি জানি না, সেইটা বলে তবেই চারিদিকে ধুনোটা দিতে হতো, তাহলে কিছুক্ষণের জন্য রিলিফ পাওয়া যাবে। মানে ওনাদের ওপর হয়তো কিছু করতে পারবে না, কিন্তু অন্য প্রাণীগুলো এইভাবে নিকেশ হতে লাগলো। অদ্ভুত ব্যাপার একটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে রবিবারে আপনাদের সঙ্গে ঘটনাগুলো শেয়ার করি, যখনই আমি ঘটনা বলতে বসি, মানে অদ্ভুত ব্যাপার, কিছু না কিছু একটা করে বাধা আসতেই থাকে। এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা হচ্ছে না, নানা রকম ঝামেলা লেগেই থাকে এবং অতি কষ্টে আমি ঘটনাগুলো আলটিমেটলি শেষ করতে পারি, স্মুথলি কিন্তু বলতে পারি না। সে যাই হোক, এইবার দিদি আর চুপ করে বসে থাকতে পারলেন না, একটু তো কড়া ধরনের তান্ত্রিক প্রয়োজন। তো উনি সেরকমই একজনের কাছে খুঁজে পেতে গেলেন। তিনি আসলেন, এসে বুঝলেন বাড়িতে যে একটা সাংঘাতিক কিছু করা আছে। বাড়ি তো বললেন আমি আপাতত বন্ধন করে দিচ্ছি, কিন্তু আরও কিছু যোগ্যটুকু করতে হবে এবং সেই প্রসেস এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হওয়ার পরে কি ঘটলো না ঘটলো পরের কোনো একটা এপিসোডে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। তা 4 নম্বর কুকুরটির কথা অবধি উনি আমাকে বলেছিলেন, এবং বাড়ি বন্ধনের ঠিক আগের দিন আরও একটি কুকুর, মানে 5 নম্বর কুকুরটিও ওইভাবে মারা গেল। ঘটনাটা ঘটে চলেছে, আর বাড়ি বন্ধন খুব রিসেন্টলি হয়েছে। এরপর কি হবে না হবে আপনাদের সঙ্গে সেই ঘটনাগুলো পরের আর একটা এপিসোডে শেয়ার করে নেব। আজকে এই যে ভয়ঙ্কর ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, এর কোনো ব্যাখ্যা তো নেই বন্ধুরা। আপনারা এন্টারটেনমেন্টের জন্য, যারা বিশ্বাস করেন না, এন্টারটেনমেন্টের জন্য শুনতে পারেন। আর যারা এইসব মানে নেগেটিভ এনার্জির যে কী পরিমাণ ক্ষতি করার বা মানে কী পরিমাণ পাওয়ার থাকে যারা জানেন, তারা অবশ্যই আমার সঙ্গে এই ধরনের ঘটনা যদি আপনাদের কারোর নিজের জীবনে বা পরিচিত কারোর জীবনে ঘটে থাকে শেয়ার করবেন। আমি আপনাদের ঘটনাগুলো তাহলে চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে পারবো। আর কি বলবো বন্ধুরা, নেগেটিভ কমেন্ট খুব একটা আমি পাইনি, তবে পজিটিভ কমেন্ট প্রচুর পেয়েছি, প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি। ওনারা জানাচ্ছেন একটু একটু করে যে কি হয়েছে না হয়েছে। এভাবেই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ঘটনাগুলো যেগুলো আমি আপনাদের কাছে বলছি সবকটা আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর বেলের অল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে সব ঘটনা আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। ডেসক্রিপশন বক্সে মেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। আপনাদের যদি জীবনে এরম ঘটনা বা আপনাদের পরিচিত কারোর সঙ্গে এরম ঘটে থাকে, আমাকে ঘটনা লিখেও পাঠাতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। যারা নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কি বলবো,
এইভাবে আপনারা আমার সঙ্গে থাকুন, ভালোবাসার সঙ্গে। আজকের ঘটনা এখানেই শেষ করছি। আবার আগামী দিনে আরও একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনাদের কাছে আসব। আজকে শুভরাত্রি জানিয়ে এখানেই শেষ করলাম।